TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা সরাসরি বাসায় বসে দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনারা সবাই ভালো আছেন আমাদের সাথে। আর কিছুক্ষণ পর আমরা নতুন বর্ষে পদার্পণ করব, কাজেই আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে রাখলাম এবং আশা করি আপনাদের আগামী বছর কাটবে সুস্থ, সুন্দর এবং সম্ভাবনার যে আশা আপনারা করছেন সেটি পূর্ণ হবে। আজকের অনুষ্ঠানের বিষয়গুলি প্রথমে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে প্রথমত যে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি বিভিন্ন রকম হোম ওনার্স অ্যাসিস্ট্যান্ট ফান্ডের উপর, এবং সেটি যখন আমরা করছি তখন আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে এটি অনেকের জন্য প্রযোজ্য আপনাদের, কিন্তু বেশ কিছু অনুষ্ঠান করার পর আমাদের কাছে মনে হলো যে অনেকের কাছে বিষয়টি পরিষ্কার না। কাজে আমরা আজ অনুষ্ঠান সাজিয়েছি এই বিষয়ের সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার জন্য, এবং স্ক্রিনের পর্দায় আপনারা দেখতে পাবেন বেশ কিছু তথ্য, যেই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় দেখতে চান, আপনাদের কাছে এটি থাকবে, আপনারা দেখে নেবেন। আমার মনে হয় বেশ কয়েকবার প্লে করে দেখে নিতে হবে আপনাকে। এই যে নিউ ইয়র্ক স্টেট হোম ওনার অ্যাসিস্ট্যান্ট ফান্ড, এটি কি, এই অ্যাসিস্ট্যান্সটি কাদের জন্য অ্যাভেলেবল, কোন হোম ওনারদের জন্য, কীভাবে তারা কোয়ালিফাই করবেন এর মধ্যে, এটি থাকবে। এবং এই অ্যাসিস্ট্যান্স কতদিন পর্যন্ত অ্যাভেলেবল আছে সেটিও আলোচনা থাকবে। এলিজিবল যদি হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন কোথায়, কীভাবে, সেটিও থাকবে। কোন ধরনের কাগজপত্র, ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, দিতে হবে, এটি। তারপর বেশ কিছু ফ্রিকোয়েন্টলি অ্যাস্ক কোয়েশ্চেন আমরা বলে থাকি, স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন সেই প্রশ্নগুলো থাকবে এবং তার উত্তরও দেওয়া হবে। এবং এর পরবর্তীতে সময় থাকলে আমরা এই বছর আপনি কী ধরনের পদক্ষেপ নিতে পারেন এই মুহূর্তে 2022 সালে ট্যাক্স ফাইলের ব্যাপারে সেটি আলোচনা থাকবে। এবং সময় থাকলে আমরা নতুন কিছু পরিবর্তন যেটি আপনাদের কনসিডার করা উচিত 2022 সালের ট্যাক্স ফাইলের ব্যাপারে সেটিও আমরা তুলে ধরার চেষ্টা করব। এই সমস্ত বিষয়ে একে একে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করবেন। স্টুডিওতে তার জন্য আমার সাথে উপস্থিত আছেন মোহাম্মদ চিশতি। স্বাগত জানাচ্ছি আপনাকে, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আপনারা নিয়মিত দেখে থাকেন তাকে। আপনাকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই, এবং আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা সাজিয়েছি আমরা একে একে সুন্দর করে ভেঙে ভেঙে উপস্থাপন করব আমরা সবার সামনে। আমরা আশা করি এতে অনেকে উপকৃত হবেন। এটা অত্যন্ত জরুরি এই কারণে, আপনারা বিভিন্নভাবে জানেন যে রেন্ট অ্যাসিস্ট্যান্ট, রেন্ট রিলিফ অনেকে পেয়েছেন, আনএমপ্লয়মেন্ট অনেকে পেয়েছেন, হোম ওনাররা সাফার করছেন। এখন তাদের জন্য এই জিনিসটি আছে এবং এটির পুরোপুরি সুবিধাটা নেওয়া একান্তই জরুরি বলে আমি মনে করি। কাজেই চলুন দেরি না করে শুরু করি। মোহাম্মদ চিশতি, চলুন আমরা শুরু করি। অনেক ধন্যবাদ হাবিব ভাই, এবং অনেক ধন্যবাদ TBN-এর সকল দর্শক যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে ফেসবুকে অথবা ইউটিউবে রেকর্ডেড ভার্সন দেখবেন। সো প্রথমে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই হাবিব ভাই আপনাকে, এবং TBN-এর সকল দর্শক যারা এখন দেখছেন, একটু পরেই হয়তো 12টা বাজবে এবং এই 2021 শেষ হয়ে যাবে এবং 2022 আসবে। সবাইকে অভিনন্দন এবং জানাচ্ছি যে আপনাদের 2020 অনেক বেটার হোক 2021 থেকে। যে কথাটা হাবিব ভাই বললেন যে আসলে আমরা হোম ওনার অ্যাসিস্ট্যান্ট ফান্ড এটা নিয়ে আমরা কয়েক মাস ধরে আসলে প্রোগ্রামটা ডিটেলস আসার আগে থেকে আমরা এটা ফলো করতেছিলাম আর কি। তো এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তো আশা করি অনেকেই আসলে হয়তো যারা ভিউয়ার্স আছেন আমাদের অনেকেই ব্যাপারে অনেক কিছুই জানেন। তারপরে কেউ যদি না জেনে থাকেন, আশা করি আজকে প্রোগ্রামের পরে এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আপনার দ্য নিউ ইয়র্ক হোম ওনার অ্যাসিস্ট্যান্ট ফান্ডটা কী। তো এটা একটা ফেডারেলি রান প্রোগ্রাম। এই প্রোগ্রামটা চালু করা হয়েছে আপনার যেই বাড়িওয়ালারা ইন রিস্ক ফর ক্লোজার অথবা ডিসপ্লেসমেন্টের মধ্যে আছে অথবা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে। তো টোটাল যে ফান্ডটা আপনার অ্যালট করা হয়েছিল সেটা হচ্ছে অলমোস্ট $10 বিলিয়ন। তো $10 বিলিয়ন থেকে নিউ ইয়র্ক স্টেট পাচ্ছে $539 মিলিয়ন,
অলমোস্ট $500 million, একটু $500 million উপরে নিউ ইয়র্ক স্টেট পাচ্ছে। তো নিউ ইয়র্ক স্টেট যেটা করবে, এই প্রোগ্রামটা রান করবে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টস অ্যাফোর্ডেবল হাউজিং এজেন্সির মাধ্যমে। তো নিউ ইয়র্ক হোম অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল প্রোগ্রাম, HCR, এই প্রোগ্রামটা রান করবে। তারা পার্টনার করেছে একজনের সাথে, পার্টনারশিপ উইথ আপনার নন ফর প্রফিট অর্গানাইজেশন, যেটাকে বলা হয় সাস্টেনেবল নেইবারহুড। এই সাস্টেনেবল নেইবারহুড আসলে আপনার যারা ফরক্লোজার প্রিভেনশনের জন্য অথবা হোম ওনারশিপদের যে আপনার কিছু হার্ডশিপ যায় তাদের হেল্প করার জন্য কাজ করে থাকে নর্মালি। তো অ্যাকচুয়ালি HCR আপনার এই সাস্টেনেবল নেইবারহুডের সাথে একযোগ হয়ে এই প্রোগ্রামটা রান করবে আর কি। তো প্রথমত আমরা কিছু কোশ্চেন যেটা প্রোগ্রামটা সম্বন্ধে জেনে নিই, যে হচ্ছে যে আপনার এই প্রোগ্রামটা কত টাকা পেতে যাচ্ছেন আপনারা, ঠিক না? হাউ মাচ ইউ উইল গেট ফর ইফ ইউ কোয়ালিফাই, রাইট? তো এটার জন্য হচ্ছে যে আপনার পেমেন্টটা হবে আপনার বকেয়া পেমেন্ট অথবা ফিউচার পেমেন্ট আপ টু $50,000 পর্যন্ত আপনারা পেতে পারেন। তারপর হচ্ছে যে প্রোগ্রামটা কখন থেকে শুরু হচ্ছে, ডেফিনেটলি আপনারা অনেকেই অলমোস্ট অলরেডি জানেন যে প্রোগ্রামটা জানুয়ারির 3 তারিখে, তার মানে এই মানডে থেকে শুরু হতে যাচ্ছে প্রোগ্রামটা। তো আমরা বারবার বলেছি যাদের ডকুমেন্টসগুলো রেডি রাখার জন্য, তো আমরা ডিটেলস ডকুমেন্টগুলো আলোচনা করব। যাদের কাছে এই ডকুমেন্টগুলো এখনও নাই, এখনও আপনারা কনফিউজ আছেন, তারা ওই ডকুমেন্টগুলো প্লিজ রেডি করে রাখবেন আর কি। তো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটাও দিয়ে দিচ্ছি। আপনার যারা অনলাইনে যে ডিটেলস দেখতে চান সেটা হচ্ছে www.nyhomeownerfund.org, এবং একটা ফোন নাম্বারও আছে ওদের, হচ্ছে 8447769423। সো যেটা একটু আগে বলেছি যে টোটাল গ্র্যান্ট অ্যামাউন্ট যদিও আপনার $939 million, বাট ওরাও এক্সপেক্ট করতেছে এবং আমরাও এক্সপেক্ট করতেছি এটা খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে। তো অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস একটা গ্র্যান্ট। তো আপনারা মেক শিওর করবেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যাতে অ্যাপ্লাই করেন। সো নেক্সটে আমরা যেটা নিয়ে কথা বলবো, কারা এটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক না? কি কারা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। তো আমি কয়েকটা যে গাইডলাইন আছে এখান থেকে সেটা একটা একটা করে বলি আর কি। প্রথমত হচ্ছে যারা প্রাইমারি রেসিডেন্সে থাকেন, আপনার প্রাইমারি রেসিডেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি প্রাইমারি রেসিডেন্সের জন্য কোয়ালিফাই হতে আপনি যেই বাসায় আপনি প্রাইমারিলি থাকেন সে বাসায় অ্যাটলিস্ট 184 ডেজ থাকতে হবে আর কি। সেখানে আপনি ডিউরিং দিস ইয়ার, আচ্ছা আপনার 184 ডেজ। সো 184 ডেজ থাকলে আপনি কোয়ালিফাই হবেন এজ এ প্রাইমারি রেসিডেন্ট ওই বাড়ির জন্য। তারপর আপনি ইনকাম লস করছেন অথবা আপনার ইনকাম এক্সপেন্স ইনক্রিজ হয়েছে অন অর আফটার জানুয়ারি 21, 2020। তো 2020 সালের জানুয়ারির পর থেকে আপনার ইনকাম লস হয়েছে অথবা আপনার এক্সপেন্স ইনক্রিজ হয়েছে। 3 নাম্বার হচ্ছে আপনি বকেয়া আপনি ফরবিয়ারেন্সের মর্গেজে আছেন, যেখানে আপনি বিহাইন্ড অন মর্গেজ অর ফরবিয়ারেন্সে আছেন। তারপরে 4 নাম্বার হচ্ছে আপনি ডিফল্ট অন রিভার্স মর্গেজ, যাদের রিভার্স মর্গেজ আছে ওখানে আপনি ডিফল্টে আছেন হতে পারে। তারপর হতে পারে যে ডিফল্ট 5 নাম্বার হচ্ছে আপনি বিহাইন্ড অন প্রপার্টি ট্যাক্সেস, আপনার ওয়াটার বিল অর সিওয়েজ বিলের মধ্যে আপনি আছেন। এই জায়গাটা জিনিস মনে রাখতে হবে, অনেকে আমাদের কোশ্চেন করছেন যে আপনার গ্যাস বিল দিও আছে অথবা আপনার ফোন বিল দিও আছে, তাহলে আপনি এলিজিবল হবেন কিনা। অ্যাকচুয়ালি ওরা শুধু বলে দিছে আপনার যে এটা শুধু সিওয়ার বিল এবং আপনার ওয়াটার বিল এবং প্রপার্টি ট্যাক্সের জন্য আপনি অ্যাপ্লাই বিহাইন্ড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ওয়াটার বিল, আপনার অন্য কোনো বিল যদি দিও থাকে সেটা এই জায়গায় কাউন্ট হবে না। তো 6 নম্বরে আমি যেটা কথা বলবো যে আপনি আপনার যে মান্থলি মেনটেন্যান্স চার্জ আছে, আপনি যদি কোঅপ হয় অথবা আপনার যদি কন্ডো হয়, আপনার যদি মান্থলি মেনটেন্যান্স চার্জ বকেয়া থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যাদের চ্যাটেল লোন আছে, যেরকম পার্সোনাল মুভেবল প্রপার্টির লোন আছে, সেক্ষেত্রে আপনার যদি রিটেল ইনস্টলমেন্ট যদি বকেয়া থাকে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আর কি। তো এরপর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে যে আপনার যদি বকেয়া নাও থাকে আপনি আরেকটা কন্ডিশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে আপনি যদি আনএমপ্লয়মেন্টে থেকে থাকেন, হ্যাঁ এখন কারেন্টলি আনএমপ্লয়মেন্ট অথবা সেপ্টেম্বরের আপনার আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হতে পারেন। তো দুইটা সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে যারা আপনার যে হাউসহোল্ড মেম্বার আছে, আপনি অথবা আপনার যে কোনো একজন হাউসহোল্ড মেম্বার এখন কারেন্টলি আনএমপ্লয়মেন্টে আছেন, অথবা আপনার অ্যাপ্লিকেশন যে আপনার মেম্বার যারা আছে তারা বেনিফিট আপনার সেপ্টেম্বরের 5 তারিখে যাদের শেষ হয়ে গেছে, এরপরে আপনি কোনো জব পান নাই বা আপনার কোনো আগের প্রিভিয়াস যে আপনার ইনকাম ছিল সেই মতো আপনি ইনকাম অনুসারে কোনো কাজ পান নাই, আপনি আনএমপ্লয়মেন্ট লস করছেন, আপনার আনএমপ্লয়মেন্ট এক্সপায়ার হওয়ার কারণে সেপ্টেম্বরের 5 তারিখে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
তারপর আপনি কী ডকুমেন্ট, এটা হচ্ছে যে আপনি আনএমপ্লয়মেন্ট আছেন তো, অথবা আপনার আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে সেপ্টেম্বরে, তো আপনি এটা কীভাবে প্রুভ করবেন, ঠিক না? তো এটার জন্য একটা ইজি স্টেপ হচ্ছে আপনি আনএমপ্লয়মেন্টের যে আপনি লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে আপনি একটা স্টেটমেন্ট নেবেন যে আপনি এখন কারেন্টলি আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, অথবা সেপ্টেম্বরে আপনার লাস্ট আনএমপ্লয়মেন্টের জন্য সার্টিফাই করছেন, তো সেটা দিলেই আপনার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ইনকাম রিকোয়ারমেন্ট আছে কিনা কোনো, আসলে ইনকাম রিকোয়ারমেন্ট আছে, এবং সেটা নিয়ে একটু পরে হয়তো আমরা একটু ডিটেল কথা বলবো যে ইনকাম রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট আপনার যে AMI অ্যাভারেজ যে ইনকাম আছে, আপনার মডিফাইড অ্যাডজাস্টেড যে ইনকাম আছে ওইটার আপনার 100% অথবা তার নিচে হইতে হবে। তো সেটা নিয়ে আমরা একটু ডিটেল কথা বলবো একটু পরে আর কি। তো অনেকে আবার কোশ্চেন করতেছে যে আসলে আপনার আপনি অ্যাপার্টমেন্ট হলে এলিজিবল কিনা, বা আপনার কোঅপ হলে এলিজিবল কিনা, অথবা আপনার মাল্টি ফ্যামিলি হাউস হলে আপনি এলিজিবল কিনা। সো এখানে কিন্তু আপনার ওরা একটা লিস্ট দিয়ে দিচ্ছে যে কোন কোন হাউসগুলো এলিজিবল, সেটা আমি একটু বলে দিচ্ছি একটা একটা করেছে। নাম্বার 1 হচ্ছে যেটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, যেটা আপনার প্রথমত আপনি প্রাইমারি ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি হাউস। 2 নম্বর হচ্ছে আপনার কন্ডোমিনিয়াম ইউনিট অথবা টাউন হোমস হলে আপনি এলিজিবল। তারপরে 2 থেকে 4 ইউনিট যদি আপনার প্রপার্টিস হয়, 2 থেকে 4 ইউনিটস প্রপার্টি হয়, তাহলে আপনি এলিজিবল। বাট সেক্ষেত্রে আপনি একটা ইউনিটে ডেফিনেটলি আপনি থাকতে হবে, এবং সেটা আপনার প্রাইমারি রেসিডেন্ট হতে হবে। তো সেটা মনে রাখতে হবে। আপনার মাল্টি ফ্যামিলি হাউস হলে প্রবলেম নেই, বাট আপনি সেই মাল্টি ফ্যামিলি হাউসে আপনি থাকতে হবে, তখনই শুধুমাত্র আপনি এলিজিবল হবেন। তারপরে যে 4 নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড হোম, যেটা হচ্ছে আপনার মুভেবল কোনো হোম যদি থাকে, হ্যাঁ, সেটার জন্য আপনি এলিজিবল হবেন। কোঅপারেটিভ ইউনিট, যেটা কোঅপস, আপনারা সবাই জানেন কোঅপস হলেও এলিজিবল হবেন। তো এই 5টা হাউস যদি আপনি ওন করেন, আপনি 5টার বাড়িওয়ালা যদি হন এই 5 ধরনের হাউসের। তারপরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যদি ভ্যাকেশন হোম হয়, অথবা আপনার যদি হাউস যদি অ্যামান্ডন করেন, অথবা সেকেন্ড হোম হয়, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ওই বাড়ির জন্য আপনি প্রাইমারি রেসিডেন্ট না, সেই জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো নেক্সট ডে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ইনফরমেশন দিতে হবে আপনাদেরকে, ঠিক না? তো হোয়াট ইনফরমেশন ডু নিড টু প্রোভাইড। সো আপনার যারা বাড়ির মালিক তারা কি ইনফরমেশন দিতে হবে আপনার বাড়ির আদার মেম্বারদের জন্য। তো নাম্বার 1 হচ্ছে অল ইন্ডিভিজুয়াল, যারা এই বাড়িতে আপনার সাথে যারা থাকে একসাথে, সবার ইনফরমেশন আপনাকে দিতে হবে, যারা বাড়ির হাউসহোল্ড মেম্বার আছে। এক্সক্লুডেড হবে এর মধ্যে থেকে আপনার যদি ওই বাড়িতে যদি কেউ টেনেন্ট থাকে, অথবা আপনার যদি কোনো কিডস বা বাচ্চারা থাকে ওই বাসায়, সেটা এক্সক্লুড হবে। তারপর হচ্ছে যে আপনার প্রুফ অফ ইনকাম, যেটা আপনি শো করতে হবে সব অ্যাডাল্ট মেম্বারদেরকে, হ্যাঁ, যে অ্যাডাল্ট মেম্বার আছে তাদের প্রুফ অফ ইনকাম দিতে হবে, তাদের 2020 ইনকাম অথবা এস্টিমেটেড 2021 ইনকাম দিতে হবে। সো আপনার আর যাদের বয়স 18-র নিচে তাদের কোনো ইনকাম থাকলে সেটা অ্যাড করার দরকার নাই। তো পরবর্তী স্লাইডে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কী ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাকে, ঠিক না? তো কী ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সো ডকুমেন্টেশনের মধ্যে আমি প্রথম যেটা বলি, যেখানে 4 ধরনের ডকুমেন্ট ওরা চাচ্ছে, 4টা ডকুমেন্ট জিনিস আপনি মাথায় রাখতে হবে এখানে ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে। প্রথম একটা জিনিস বলে নিই, আপনি যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা বাড়ির অন্য অ্যাডাল্ট মেম্বারদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রোভাইড করেন, এবং তাদেরকে কনসেন্ট দেন আপনার আইডেন্টিটি, ইনকাম এবং ওনারশিপ ভেরিফাই করার জন্য, তারা একটা অটোমেটিক লুক আপ সিস্টেমের মাধ্যমে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউজ করে ওই ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে আপনার অনেক ডকুমেন্টস দিতে হবে না, বাট যদি আপনি ওদেরকে অথরাইজেশন দেন, আপনাকে শুধু একটা ডকুমেন্ট প্রুভ করতে হবে, সেটা হচ্ছে আপনার বাড়িটা যে ডিলিনকুয়েন্সিতে আছে, প্রুফ অফ ডিলিনকুয়েন্সিটা প্রুভ করতে হবে। আর বাকি সবগুলো ডকুমেন্টস আপনার দেওয়ার দরকার নাই, যদি আপনি ওদেরকে অথরাইজেশন দেন লুক আপ করার জন্য। আর আপনি যদি লুক আপ করার জন্য না দেন, অথবা অনেক সময় এরকমও হতে পারে যে আপনি ইনফরমেশন দিচ্ছেন, বাট ফর সাম রিজন ওরা আপনার ইনফরমেশনগুলো ভেরিফাই করতে পারতেছে না, লুক আপ সিস্টেমের মাধ্যমে ভেরিফাই করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনার বাকি ডকুমেন্টগুলো আপলোড করবেন। তো আমি একটা একটা করে বলেছি, যেটা বললাম প্রথমেই, 4টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনার প্রুফ অফ ওনারশিপ ডকুমেন্ট। সো প্রুফ অফ ওনারশিপ ডকুমেন্টের জন্য আপনি বাড়ির ডিড দিতে পারেন, আপনার ল্যান্ড কন্ট্রাক্ট দিতে পারেন, আপনার প্রপার্টি ট্যাক্স বিল দিতে পারেন, আপনার মর্গেজ স্টেটমেন্ট দিতে পারেন, হোম ওনার ইন্স্যুরেন্স পলিসি দিতে পারেন, অথবা আপনার লিজ বা কোঅপ স্টেটমেন্ট দিতে পারেন। তো প্রুফ অফ ওনারশিপ গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে। সো প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট শো করতে পারেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে পারেন, গ্রিন কার্ড সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে পারেন, অথবা গভর্নমেন্ট ইস্যুড আইডি দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স অথবা অন্য যে কোনো গভর্নমেন্ট ইস্যুড আইডি দিতে পারেন প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে। নাম্বার 3 হচ্ছে প্রুফ অফ ইনকাম। সো প্রুফ অফ ইনকামের ক্ষেত্রে আপনি প্রথম
আমরা এখানে 3টা ইনফরমেশন দিচ্ছি, এর যে কোনো একটা দিতে পারেন প্রুফ অফ ইনকাম হিসাবে। তো এক নাম্বার আপনি দিতে পারেন হয়তো আপনার বাজেট ইফ ইউ রিসিভ, আপনি যদি স্ন্যাপ রিসিভ করেন অথবা HEAP পাবলিক অ্যাসিস্ট্যান্স সেকশন 8 রিসিভ করেন, আপনার স্টেটমেন্টটা দিতে পারেন। অথবা আপনি দিতে পারেন ট্যাক্স রিটার্ন। অল ট্যাক্স রিটার্ন যখন দিবেন মেক শিওর করতে হবে যারা অল এলিজিবল মেম্বার যারা আছে আপনার হাউস হোল্ডের মধ্যে সবার ইনফরমেশনগুলো দিতে হবে, সবার ট্যাক্স রিটার্নের ইনফরমেশনগুলো দিতে হবে। অথবা আপনি W2 1099 সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্ট, আপনার যদি আপনার ইনকাম যদি রেন্ট থেকে হয়ে থাকে তখন আপনি রেন্ট রিসিট অথবা আপনার লিজের ইনফরমেশনগুলো দিতে পারেন। তো একটু আগে যেটা বললাম প্রুফ অফ ডিলিনকুয়েন্সি হচ্ছে মাস্ট। আপনি যদি ওদেরকে অথরাইজেশন দেন অথবা না দেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার ইনফরমেশন লুক আপ করার জন্য আপনাকে 4 নাম্বার যে কন্ডিশনটা সেটা প্রুফ অফ ডিলিনকুয়েন্সি সেটা মাস্ট প্রোভাইড করতে হবে। তো প্রুফ অফ ডিলিনকুয়েন্সির ক্ষেত্রে আমি একটু বলে দিই কী ধরনের বাড়ি ওনার বা কী ধরনের অ্যাপার্টমেন্ট ওনার ক্ষেত্রে আপনি কী ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে পারেন। সো প্রথমত 1 নাম্বার আপনার যদি মর্গেজ বকেয়া থাকে তাহলে আপনি টেকনিক্যালি আপনি মর্গেজ স্টেটমেন্টটা দিয়ে দেবেন, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। যে মর্গেজ স্টেটমেন্ট সেটা শো করবে আপনার মর্গেজ বকেয়া আছে। 2 নাম্বার আপনার যদি ম্যানুফ্যাকচার্ড লোন হয়, যেটা আমরা একটু আগে বললাম যে আপনার চ্যাটেল লোন অথবা রিটেল ইনস্টলমেন্ট কন্ট্রাক্ট হয়, সেক্ষেত্রে আপনি লেটার আপনি নিয়ে আসতে পারেন, চ্যাটেল ল্যান্ডার শোয়িং আপনার শো করবে যে পাস ডিউ ব্যালেন্স আছে ওখানে, অথবা কপি অফ রেন্ট ওন অথবা রিটেল ইনস্টলমেন্ট কন্ট্রাক্ট যেটাতে শো করবে যে আপনি ওদের কাছে বকেয়া পেমেন্ট রয়ে গেছে। 3 নাম্বারে আপনার যদি কোঅপ বা কন্ডো হয় তো আপনার বিল অফ স্টেটমেন্ট আপনি যেটা আপনার কোঅপ বা কন্ডো অ্যাসোসিয়েশন থেকে আপনি নিতে পারেন, অথবা ম্যানেজমেন্ট কোম্পানি শো করবে তাদের পাস ডিউ ব্যালেন্স আপনার ক্ষেত্রে, সেই ডকুমেন্ট আপনি নিয়ে আসতে পারেন কোঅপের ক্ষেত্রে। আপনার যদি রিভার্স মর্গেজ হয়, রিভার্স মর্গেজ ক্ষেত্রে হলো সিমিলার, আপনার মর্গেজ স্টেটমেন্ট ডিফল্ট শো করবে, ডিফল্ট শো করা মর্গেজ স্টেটমেন্টটা নিয়ে আসবেন রিভার্স মর্গেজ হলে। আর 5 নাম্বার হচ্ছে আপনার যদি প্রপার্টি ট্যাক্সটা ডিলিনকুয়েন্সি কী করে শো করবেন, অথবা আপনার সিওয়ার বিল ওয়াটার বিল, ইটস ভেরি ইজি। আপনার প্রপার্টি ট্যাক্সের যে স্টেটমেন্ট আছে সেখানে শো করবে আপনার বকেয়া প্রপার্টি ট্যাক্স আছে, এবং আপনার যদি ওয়াটার বিল সিওয়ার বিল থাকে ডেফিনেটলি আপনার ওরা কোয়ার্টারলি আপনাকে বিল পাঠাচ্ছে, আপনি পে করেন নাই, কোয়ার্টারলি বিলের স্টেটমেন্টগুলো নিয়ে আসবেন, তাহলে আপনি ডিলিনকুয়েন্সিটা প্রুভ করতে পারবেন। সো আউট অফ দ্যাট 4 যেটা আমরা ডিসকাস করলাম, ডিলিনকুয়েন্সিটা প্রুভ করতে হবে যে আপনি যে বকেয়া আছে সেটা মাস্ট প্রুভ করতে হবে। আর আপনি যদি ওদেরকে অথরাইজেশন দেন আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে আপনার বাকি ইনফরমেশন পুল করার জন্য, ওরা ইজিলি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে বাকি ইনফরমেশনগুলো পুল করে ফেলতে পারবে। আচ্ছা, নেক্সটে আমরা কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যেগুলো আমাদের কমন কিছু কোশ্চেন আমরা পাই ক্লায়েন্টদের কাছ থেকে, যারা ইনফরমেশনটা পাওয়ার পর আমাদেরকে কল করতেছেন, সেগুলো নিয়ে কথা বলবো আর কি। তো 1 নাম্বারে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আপনার ইনকামের কোনো আপনার রেস্ট্রিকশন আছে কিনা, যেটা একটু আগে কথা বললাম যে ইনকামের রেস্ট্রিকশন অ্যাকচুয়ালি একটু আছে, যেটা হচ্ছে যে আপনার যে এরিয়া মিডিয়ান ইনকাম আছে, মিডিয়া ইনকামের 100% এরিয়া মিডিয়াম ইনকাম অথবা তার চেয়ে কম আপনার ইনকাম হতে হবে। তো ইনকামটা যদি আপনার এরিয়া মিডিয়াম ইনকামের বেশি হয়ে যায় তাহলে আপনি এলিজিবল হবেন না। তো আপনার যদি ওয়েবসাইটটা যে ইনফরমেশন দিয়েছে আমরা ওখানে যান, ওখানে আপনার টপ রাইট হ্যান্ড সাইডে আপনারা দেখতে পারবেন ইনকাম ইনফরমেশন একটা লিঙ্ক আছে, ওখানে গেলে আপনার যে কাউন্টি আছে ওই কাউন্টি অনুসারে আপনি সার্চ দিবেন যে এবং আপনার হাউস হোল্ড সাইজ অনুসারে। এখন আপনার যে কাউন্টি ওটা চুজ করবেন আপনি, তারপর আপনার যে হাউস হোল্ড সাইজ আছে, ধরুন আপনার ফ্যামিলি মেম্বার আছেন আপনারা 5 জন, আপনি ওই হাউস হোল্ড সাইজ 5 নাম্বার যে কলামটা চুজ করবেন, ওখানে আপনার কাউন্টি অ্যামাউন্ট যে দেখবেন কত টাকা ইনকাম ওখানে মিনিমাম আছে, ওই ইনকামের নিচে হলেই আপনি এলিজিবল আপনার এরিয়া থেকে অ্যাপ্লাই করার জন্য। তো 2 নম্বর কোশ্চেনটা যেটা আসে সেটা হচ্ছে যে আপনার মর্গেজ বকেয়া নাই, হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো আমরা যেটা একটু আগে বললাম যে আপনার অ্যাটলিস্ট 30 ডেজ বকেয়া থাকতে হবে মর্গেজের ক্ষেত্রে অথবা প্রপার্টি ট্যাক্স কন্ডো কোঅপ ফিসের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, যে এক্সেপশনটা হচ্ছে যে আপনি যদি কারেন্টলি আনএমপ্লয়েড থাকেন অথবা আপনার যদি আনএমপ্লয়মেন্ট এক্সস্ট হয়ে থাকে সেপ্টেম্বরের 6 তারিখে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন আনএমপ্লয়মেন্ট থাকা অবস্থা, আপনি ফিউচারের 6 মাসের জন্য পেমেন্ট পাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা 50,000 টাকার বেশি হতে পারবে না। সো অনলি একটাই এক্সেপশন, আপনি আনএমপ্লয়মেন্টে ছিলেন, আনএমপ্লয়মেন্ট আপনি লস করছেন এক্সপায়ার হওয়ার কারণে, এবং আপনি এখন আনএমপ্লয়মেন্ট। আরেকটা ব্যাপার এখানে বলি যে শুধু আপনি না, আপনার যে কোনো একজন হাউস হোল্ড মেম্বার যদি আনএমপ্লয়েড থেকে থাকে সেক্ষেত্রেও আপনি এলিজিবল হবেন আপনার ফিউচার পেমেন্টগুলোর জন্য। আর নাম্বার 3 হচ্ছে যে আপনার আপনি ফরবিয়ারেন্সে আসছেন, ঠিক না? তো আপনি মর্গেজ ফরবিয়ারেন্সে আসছেন, আপনি অ্যাপ্লাই করবেন কিনা। তো ফরবিয়ারেন্সে থাকলে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার অন্য পেমেন্টগুলো ওরা আপনি এনকারেজ করতেছে, তো অ্যাপ্লাই করার পর ওরা ডিসাইড করবে আপনাকে কত টাকা দিবে বা কীভাবে ওরা ক্যালকুলেট করবে। তারপরের যে কোশ্চেনটা আমরা পাচ্ছি যেটা হচ্ছে যে আপনার
ফিউচারের খরচের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা, যেটা একটু আগে হয়তো আমরা বলেছি আমাদের অ্যান্সারে সামথিং লাইক দ্যাট। কারণ হচ্ছে যখন আপনি আনএমপ্লয়মেন্টে থাকবেন অথবা আনএমপ্লয়মেন্টে ছিলেন, সেক্ষেত্রে আপনি ফিউচারের 6 মাস এক্সপেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা 6 মাস মর্গেজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ফিউচারের ক্ষেত্রেও আপনার অ্যামাউন্টটা কিন্তু 50,000-এর বেশি এক্সিট করতে পারবে না, সেটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে যে যেই আপনি যে গ্র্যান্টটা বা পাবেন, যে ফান্ডটা পাবেন, সেটা আপনি রিটার্ন দিতে হবে না, ফেরত দিতে হবে কিনা। তো এখানে একটা কন্ডিশন আছে, যে সেটা হচ্ছে আপনি যেই বাড়ির জন্য আপনার প্রাইমারি রেসিডেন্টের জন্য আপনি গ্র্যান্টটা পাচ্ছেন, সেই বাড়িতে আপনাকে প্রথম যখন ওরা লোনটা দিবে, এটা আপনাকে 5 ইয়ার নন ইন্টারেস্ট বিয়ারিং নন অ্যামোর্টাইজিং ফরগিভেবল গ্র্যান্ট বলতেছে আর কি। তো এটা আপনার ফরগিভেবল গ্র্যান্ট, বাট 5 বছর আপনি ওই বাড়িতে থাকতে হবে। 5 বছরের মধ্যে যদি আপনি ওই বাড়ি বিক্রি করে দেন গ্র্যান্ট পাওয়ার পর, 5 বছরের মধ্যে যদি বিক্রি করে দেন বা সেল করেন, রিফাইন্যান্স করেন বা ট্রান্সফার করেন ওনারশিপ কারো নামে, সেক্ষেত্রে আপনার একটা লোন হবে, আপনি সেই লোনটা ফেরত দিতে হবে ওদেরকে। আপনি যদি 5 বছর থেকে যান, আপনার পুরো অ্যামাউন্টটাই ফরগিভেবল হয়ে যাবে, ফুলি ফরগিভেবল, আপনি যদি 5 বছর আপনার এই রেসিডেন্সে থাকেন আপনার গ্র্যান্টটা পাওয়ার পর। নাম্বার 6 যে কোশ্চেনটা আমরা পাচ্ছি, যে এটা ডেডলাইনটা কি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে ডেডলাইনটা আপনার কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার ডেডলাইন আছে। যেটা আমি একটু আগে প্রথমে বললাম যে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো ওরা কোনো ডেডলাইন দেয় নাই। ইটস $539 মিলিয়ন, এটা আপনার খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ওরা যেটা বলে দিয়েছে ওদের গাইডলাইনের মধ্যে, যে প্রথম ওরা প্রোগ্রামটা রান করবে আপ টু 30 দিন পর্যন্ত। 30 দিনের মধ্যে যদি টাকা শেষ না হয়, পুরা টাকা যদি শেষ না হয়, তাহলে ওরা আরও কমপক্ষে আরও 30 দিনের জন্য এক্সটেন্ড করবে। তো ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স, আমরা প্রিভিয়াস গ্র্যান্টগুলো যেভাবে দেখছি, আপনার ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্ট ফান্ড, ল্যান্ডলর্ড রেন্টাল অ্যাসিস্ট্যান্স ফার্ম 45 ডেজ শেষ হওয়ার আগে কিন্তু শেষ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে। এবং লাস্ট উইকে যখন নিউ ইয়র্কের রেজিলিয়েন্স গ্র্যান্ট যেটা আসছে, স্মল বিজনেস রেজিলিয়েন্স গ্র্যান্ট, সেটা কিন্তু আপনার উইদিন 2 উইক্সের মধ্যে শেষ হয়ে গেছে। তো সবাই যেটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। 30 ডেজ ওয়েট করলে হয়তো টাকা নাও থাকতে পারে। তো নেক্সট যে কোশ্চেনটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে হাউ লং উইল দ্য অ্যাপ্লিক্যান্ট প্রসেস টেক। তো কতদিন লাগবে অ্যাপ্লিকেশন প্রসেসটা প্রসেস করতে। তো অ্যাপ্লিকেশনটা যেটা এখনও পর্যন্ত যেই স্টেপগুলো ওরা দিয়েছে, আমরা অ্যাকচুয়ালি কেউই এখনও রিয়েল অ্যাপ্লিকেশনটা দেখি নাই। তো যেই গাইডলাইনটা দেওয়া হয়েছে, সেখান থেকে মনে হচ্ছে যে অ্যাপ্লিকেশন অত ডিটেল বা অত বড় বা অত ডিফিকাল্ট হবে না। বাট আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে ওরা বলতেছে ইট কুড টেক আপনার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ লাগতে পারে। তার মানে ডিপেন্ড করবে যে আপনি কখন অ্যাপ্লাই করতেছেন, প্রথমের দিকে বা লাস্টের দিকে আপনি যখন অ্যাপ্লাই করছেন কত অ্যাপ্লিকেশন পড়ছে, হ্যাঁ, ওদের যে ওয়ার্কলোড সেটার উপর ডিপেন্ড করবে যে এটা কয়েক সপ্তাহ বা কয়েকদিন লাগে কিনা। সো এটা জাস্ট বেসিক গাইডলাইন। আমরা ডেফিনেটলি অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পরে দেখতে পারবো কতদিন লাগে। তারপরে নেক্সট যে কোশ্চেনটা আরেকটা যে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কোনো কারণে যদি আপনি রিজেক্ট হন, আপনি আপিল করতে পারবেন কিনা, ঠিক না? তো ইয়েস, আপনার এখানে যেটা হচ্ছে যে ওরা আপিল করার সুযোগ রাখছে। আপনি যদি কোনো কারণে ডিসএগ্রি করেন, আপনার নিউ ইয়র্ক স্টেটে হোমওয়ার অ্যাসিস্ট্যান্ট ফান্ডের যে ডিসিশন, সেটা থেকে ডিসএগ্রি করেন, আপনি ডেফিনেটলি আপিল করতে পারবেন। ওরা 15 দিন নেবে আপনাকে আপনার আপিল প্রসেসটা রিভিউ করার জন্য, এবং আপনাকে অ্যাকচুয়ালি ওরা 10 ডেজ দিবে। আপনাকে যখন রিজেক্ট করবে, আপনাকে ওরা 10 ডেজ দিবে। আপনি 10 ডেজের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে হবে যে আপনি আপিল করতে চাচ্ছেন। তো আরো দু একটা কোশ্চেন আছে, যদি কোনো সো আরেকটা কমন কোশ্চেন যেটা হচ্ছে যে আমরা পাচ্ছি যে এটা আপনার এই টাকাটা আপনি কি কাজ ইউজ করতে পারবেন, ঠিক না? যে আপনি গ্র্যান্টটা পেলেন, আপনি এটা কিভাবে ইউজ করবেন। তো টেকনিক্যালি যেই কারণে আপনি গ্র্যান্টটা নিচ্ছেন, যেই কারণে গ্র্যান্টটা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আপনাকে, টেকনিক্যালি আপনার মর্গেজ আউটস্ট্যান্ডিং ছিল, অথবা আপনার ওয়াটার বিল সিওয়ার বিল আউটস্ট্যান্ডিং ছিল, আপনার কন্ডো হলে আপনার যে অ্যাসোসিয়েশন ডিউগুলো আউটস্ট্যান্ডিং ছিল। তো টেকনিক্যালি যেই কারণে লোনটা আপনাকে অ্যাপ্রুভ করছে, ওই কারণগুলোর জন্য আপনি ইউজ করতে পারবেন। পার্সোনাল অন্য কোনো কাজে এই লোনটা আপনি ইউজ করতে পারবেন না, এখনো পর্যন্ত যে গাইডলাইন আছে ওদের। তারপর আরেকটা ব্যাপার যেটা আমাদের কমিউনিটির জন্য হয়তো বেটার হবে, যেটা হচ্ছে যে ওরা বলে দিয়েছে ডেমোগ্রাফিক ইনফরমেশনের ব্যাপারটা আর কি, যে এই লোনটা, এই যে গ্র্যান্টটা দেওয়া হবে, এটা আপনার 40% যে গ্র্যান্টের টাকা, সেটা অ্যালট করে রাখা হবে আপনার সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ এবং ভলনারেবল পপুলেশনের জন্য। তো ভলনারেবল পপুলেশনের মধ্যে যেটা হচ্ছে
হচ্ছে যে যারা আপনার বলতে পারেন যে মাইনরিটি অথবা যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না তাদের জন্য, অথবা যারা এল্ডারলি পিপল আছে 62 ইয়ার্স এজ অর ওল্ডার, তাদের জন্য 40% গ্র্যান্ট ওরা রিজার্ভ করে রাখবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা মনে হচ্ছে আমাদের কমিউনিটির জন্য একটা ভালো নিউজ যে আমরা যেহেতু মাইনরিটি গ্রুপের মধ্যে পড়ি, তো আমরা মনে হয় যে আমাদের জন্য গ্র্যান্টটা 40% যেহেতু ওরা রিজার্ভ করে রাখবে, আমাদের পাওয়ার চান্সটা এবং সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। ওকে, আমরা মনে হয় এই পর্বটি শেষ করেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি বিস্তারিতভাবে আপনাদের কাছে এই সমস্ত জিনিস ভেঙে ভেঙে উপস্থাপন করার। আশা করি আমরা সেটা করতে পেরেছি। আরেকবার বলে দিচ্ছি, প্রোগ্রামটা শুরু হচ্ছে জানুয়ারি 3 তারিখে, অর্থাৎ মানডে, এবং শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের বসে না থেকে অ্যাপ্লিকেশন করে দেওয়া উচিত। যারা এই অনুষ্ঠান দেখেছেন, যারা পরবর্তীতে দেখবেন, আমার অনুরোধ থাকবে যে অনস্ক্রিন স্লাইডগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সেটি একটু আগে পিছিয়ে করে দেখে নেবেন। সেখানে বেশ কিছু তথ্য দেয়া আছে, আপনাকে একটু সময় করে দেখতে হবে। ফোনে দেখবেন না, ফোনে দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না, কারণ অনস্ক্রিন দেখতে হলে আপনাকে ইদার কম্পিউটারে দেখতে হবে। আপনি পরবর্তীতে এই অনুষ্ঠান যখন পূর্ণ প্রচার হবে আজ রাতে টোটাল কেবল, সেখানেও দেখতে পারেন। বাট আমি সাজেস্ট করি আপনি যদি ল্যাপটপ অথবা কম্পিউটার পরবর্তীতে ইউটিউবে বসে দেখেন, সেটা আপনি থামিয়ে দেখতে পারবেন। সেখানে একটি জিনিস হবে, এই উইকেন্ডের মাঝেই আপনি কিন্তু অনেক ডকুমেন্টস তৈরি করে নিতে পারবেন, অথবা তৈরি না করলে আপনি প্রস্তুত রাখতে পারবেন যে সমস্ত আপনার কাছে আছে। কারণ আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনেকে জানতে চেয়েছেন যে এটা শেষ হবে কবে। দিস ইজ নট এ কোয়েশ্চেন কবে শেষ হবে, কবে শুরু হবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। শুরু হচ্ছে জানুয়ারি 3 তারিখে। আপনি ধরেই নিন শুরু হওয়ার সাথে সাথে এটা শেষ হয়ে যাবে, কারণ সবাই একসাথে অ্যাপ্লাই করবে। ইয়েস, মাইনরিটি, আমরা যেখানে পড়ি মাইনরিটির সংখ্যা, সেই হিসাবে আমাদের একটু অগ্রাধিকার আছে, 40% তাদের জন্য রাখা হবে। কিন্তু মনে রাখবেন মাইনরিটির মধ্যে কিন্তু ল্যাটিন আমেরিকান যা আছেন, হ্যাঁ, হিসপ্যানিক, ব্ল্যাক আমেরিকান, তারাও পড়বেন। কাজেই আপনি যে খুব একটা সুবিধা পাবেন সেরকম না। সুবিধা আপনি তখনই পাবেন যদি আপনি কাজটি প্রথম সপ্তাহে করে ফেলেন। এই অনুষ্ঠান মানডে থ্রু ফ্রাইডে চলতে থাকে, আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা দিতে থাকবো। কিন্তু আমি বলবো ভালো একজন সিপিএ, অ্যাকাউন্টেন্ট, যাদের কাছ থেকে আপনার সহযোগিতা প্রয়োজন পড়তে পারে। কাজেই দেরি করবেন না, এটি একটি ব্যাপার। এখন আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি বলে দিতে চাই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে আলাপ করবো আমরা। যেটি হচ্ছে, আপনারা জানেন আজ বছরের শেষ দিন, ডিসেম্বর 31। আজ রাতেই, মধ্যরাতের পরে হয়ে যাবে 2022, এবং আপনারা সবাই জানেন যে 2022 সালের ট্যাক্সটি, অর্থাৎ 2021 সালের ট্যাক্স যেটি আপনি 2022 সালে ফাইল করবেন, সেটি হবে অনেক অনেক ভিন্ন। সঙ্গত কারণে আপনি জানেন কেন। বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন মাধ্যমে অর্থ পেয়েছি, সোর্স লোন পেয়েছি, গ্র্যান্ট পেয়েছি, ফ্রি মানি এসেছে, আনএমপ্লয়মেন্ট ছিল। কাজেই এই সমস্ত কীভাবে যোগ হবে তার কিছুটা হলেও আমরা আলোচনায় নিয়ে আসবো। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা মনে রাখবেন এই আলোচনা শোনাটাই যথেষ্ট না, এই আলোচনা শুনে অ্যাকশন নেওয়াটা খুব দরকার। কারণ যত দ্রুত আপনি নেবেন আপনার অ্যাকশন, আপনার কাগজপত্র যত দ্রুত গুছিয়ে উঠবেন, ততই আপনার জন্য ভালো। আমি আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ছোট্ট একটি বিরতিতে। আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই, আপনারা যাবেন না কোথাও। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির উপর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, আমার সাথে আছেন মোহাম্মদ চিশতি, সিপিআই, যিনি আপনাদের বিভিন্ন বিষয়ে ভেঙে বোঝানোর চেষ্টা করছেন এবং উপস্থাপন করছেন, এবং আপনারা সবাই দেখছেন টিবিএন অ্যানালিসিস। আমরা চলে যাব আমাদের আলোচনায়। মোহাম্মদ চিশতি, বিরতিতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে দ্য স্টেপস টু টেক নাও, এই মুহূর্তে যে পদক্ষেপগুলোই নেওয়া উচিত 2022 সালে ট্যাক্স ফাইলের জন্য, যেটি হবে 2021 সালের ট্যাক্স, সেটি আমি প্রথমে আপনার কাছ থেকে শুনে নিব। তারা সব যারা দেখছেন তারা কি করতে পারেন এবং আমরা সবাই কি করতে পারি। আচ্ছা, প্রথমত যে আইআরএস এর একটা আপনার যে অনলাইন একটু ভেঙে একটি কথা অনেকে জানতে চাচ্ছেন যে এটি কি শুধুমাত্র অন্যান্য স্টেটের ব্যাপারে জানতে চাচ্ছেন হোমওনার্স। আমি ছোট্ট করে বলে দিই, আজকের যে আলোচনা সেটি হচ্ছে শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের। মনে রাখবেন নিউ ইয়র্ক স্টেট। গত বৃহস্পতিবার আমরা আলোচনা করেছিলাম বিশদভাবে ক্যালিফোর্নিয়ার ব্যাপারে, এবং তাদের কিন্তু আপ টু $80,000, $80,000 পর্যন্ত তারা দিবেন যদি আপনি প্রমাণ করতে পারেন সিমিলার রিকোয়ারমেন্ট। আমরা সেই অনুষ্ঠানেই বলেছিলাম যে আমরা আশা করছি একের পর এক স্টেট এই পদক্ষেপগুলো নেবেন। আপনারা অনেকে জানতে চাচ্ছেন ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, আপার ডার্বি, টেক্সাস। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনাদের এই স্টেটগুলো আসছে। আর টেক্সাসের ব্যাপারে আই এম নট টু শিওর, কারণ ইট ইজ
রিপাবলিকান স্টেট, তারা খুব কনজারভেটিভ হয়ে থাকেন খরচের ব্যাপারে। তো আমরা দেখব কি হয়। আমি খুব আশাবাদী ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, এই সমস্ত জায়গায়, ইভেন ফ্লোরিডা, ইটস কামিং, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। আমরা চোখ রাখছি, আমরা আপনাদের কাছে তুলে ধরবো একের পর এক। কাজে হতাশ হওয়ার কিছু নেই। আমি দুঃখিত, চলুন শুরু করি। জি শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আপনি বললেন যে আসলে আমি একটু আগে বলছিলাম যে আসলে এটা $10 বিলিয়ন, অলমোস্ট $10 বিলিয়ন টোটাল ফান্ড। সো এটা সবগুলো স্টেটের জন্য ওরা অ্যালোকেট করছে। তো প্রতিটা স্টেটই তাদের নিজস্ব প্রোগ্রাম অনুসারে তারা এটা রান করবে আর কি। নিজস্ব ফান্ড ওরা কীভাবে অ্যাডমিনিস্টার করবে ওরা ডিসাইড করার পর ওরা একে একে সবাই রান করবে এটা। সো দিস ইজ a $10 বিলিয়ন ফেডারাল ফান্ডেড প্রোগ্রাম, এবং আপনার এটি কিন্তু গত বছর স্টিমুলাস প্যাকেজের সাথে পাস হয়েছিল, খেয়াল রাখবেন। কাজে আসছে, আপনাদের জন্য আসছে, আমরা তুলে ধরবো একের পর এক, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো কিছু জাস্ট একটু সংক্ষেপে যেটা কি করতে হবে 2020 ট্যাক্স রিটার্নের জন্য সেটা বলি, রেন্ডে আমরা ডেফিনেটলি আরো কথা বলবো আগামী বছর টেকনিক্যালি আগামীকাল থেকে। সো এবং আমরা মনে করি আগামী সপ্তাহে আমরা বেশি আলোচনা করবো, কারণ আগামী সপ্তাহে আপনারা সবাই এটাই, আমি আশা করছি সবাই ফাইল করতে যাচ্ছেন আগামী সপ্তাহে, না হলে আগামী 2 সপ্তাহ চিন্তা করার কারণে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা থাকবো এখানে। রাইট। সো প্রথমত হচ্ছে যাদের এখনো আইআরএস অ্যাকাউন্ট নাই, প্লিজ আইআরএস এর অনলাইন অ্যাকাউন্টটা ওপেন করেন। এটা খুবই হেল্পফুল। আপনি কত টাকা স্টিমুলাস পাইছেন, আপনার কত টাকা অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইছেন, আপনার কত টাকা ডিউ আছে, আপনার কি কি ইনফরমেশন আছে, ট্যাক্স রিটার্নের কপিগুলো কীভাবে, ট্রান্সক্রিপ্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন কোথাও লাগলে। সো আপনারা সবাই পারলে, যারা পারেন তারা আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিয়ে আপনি অনলাইন অ্যাকাউন্টে ক্রিয়েট করেন irs.gov এ যেয়ে। সেটা হচ্ছে ফার্স্ট থিং। তারপর irs.gov, হ্যাঁ, irs.gov, প্লিজ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। Right. আপনার যে অনেক প্রশ্ন আছে, আমি জানি না, আমি স্টিমুলাসটি পাইনি, আমি জানি না এটা কি হয়েছে। Right. আপনার কোনো অ্যাকাউন্টেন্টের কাছে যাওয়ার দরকার নেই, সিপি এর কাছে যাওয়ার দরকার নেই, আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন irs.gov। যদি অন্য কারো কাছেও ভুলে যেয়ে থাকে, ক্যাশও হয়ে থাকে, তখন আপনি আইআরএস কে বলতে পারবেন, অ্যাটলিস্ট আপনি জানেন যে এটির কি হয়েছে। প্লিজ। নেক্সট হচ্ছে যে আপনি ইনফরমেশনগুলো গ্যাদার করেন যেগুলো আপনার ট্যাক্স রিটার্নের জন্য দরকার লাগবে। তো আমরা সবাই কিছু কমন ডকুমেন্টের সাথে পরিচিত এবং কিছু নিউ ডকুমেন্ট যেগুলো এবছর আসবে সেটা নিয়েও বলবো আর কি। যেরকম W2টা সবাই পাচ্ছেন, আপনি মেক শিওর করবেন আপনার সবগুলো W2 আপনার কাছে আছে। আপনার 1099 যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন, আপনার 1099 সবগুলো পেয়েছেন। এবং আপনি যদি ইন্টারেস্ট ইনকাম থেকে থাকে, আপনার ব্যাংক থেকে 1099 বাট ইন্টারেস্ট সেটা পেয়েছেন, সেটা ডেফিনেটলি কালেক্ট করে থাকবেন। আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে, আপনার LLC থেকে থাকে বা এস কর্পোরেশন থেকে থাকে, মেক শিওর করবেন আপনার 1099 কে অথবা আপনার K1গুলা যেগুলো আছে এগুলো আপনি কালেক্ট করছেন। এবং আপনার এরপর হইতে পারে যাদের ভার্চুয়াল কারেন্সি আছে, সেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি যে ভার্চুয়াল কারেন্সি যাদের আছে মেক শিওর করবেন আপনার সবগুলা প্ল্যাটফর্ম যেখানে আপনি ট্রেডিং করছেন ওখান থেকে আপনি রিপোর্ট পেয়েছেন। রিপোর্ট না পেয়ে থাকলে ওগুলো আপনি নিজে থেকে ডাউনলোড করে ক্যালকুলেট করবেন। আপনার না হলে এক্সেল শীট নিজে তৈরি করুন। রাইট ক্যালকুলেট করবেন যে আপনার কত টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে, সেটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে কেনাবেচার উপরে। আইআরএস স্পেসিফিক্যালি কিন্তু আপনার ভার্চুয়াল কারেন্সি ট্রেস করার জন্য লাগছে এবার থেকে, সেটা ওরা ট্রাইং দেয়ার বেস্ট টু ডু দ্যাট। সো আমাদের ওটা মাথায় রাখতে হবে। তারপরে এই বছরের জন্য যে দুইটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যারা অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইছেন, আমি আজকে কয়েকজন ক্লায়েন্ট থেকে অলরেডি ইমেল পাইছি এবং ট্যাক্স পাইছি যে ওরা লেটার পাচ্ছে। তো লেটারটা হচ্ছে যেটা আমরা আগে বলেছি যে আপনারা লেটারটা পাবেন, লেটারটা আপনারা রাখতে হবে যে 6419 লেটারের নিচে থাকবে নাম্বার 6419 লেটার যেটা পাবেন সেটাতে অ্যাকচুয়ালি উল্লেখ থাকবে আপনি কত টাকা অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়েছেন। এটা আপনি ট্যাক্স ফাইল করার জন্য রেখে দিবেন এবং ট্যাক্স ফাইল করার সময় আপনি অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যাবেন, তারা এটা প্রপারলি ইম্পোর্ট করবে যাতে কত টাকা আপনি পেয়েছেন আর বাকি কত টাকা আপনি পাবেন। সো এই লেটারটা যারা পাচ্ছেন গুড, যারা পান নাই তারা জানুয়ারির লাস্ট পর্যন্ত পেতে থাকবেন। আপনি ট্যাক্স ফাইল করার জন্য এটা লাগবে, এটা মাথায় রাখবেন। তারপর আরেকটা লেটার যেটা আপনি পাবেন, যারা হচ্ছে ইকোনমিক ইনজুরির জন্য থার্ড স্টিমুলাস যারা পেয়েছেন, ওই লেটারটার নাম্বার হবে 6475। তো ইকোনমিক ইনজুরি পেমেন্ট সেই লেটারটাও আসবে সুন। আইআরএস এখনও সেটা সেন্ড করে নাই, অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট লেটারটা ওরা সেন্ড করছে। আপনি ওই লেটারটার জন্য ওয়েট করবেন, পাইলে সেম ওয়েতে এটা আপনি রেখে দেবেন, এটা আপনার ট্যাক্স ফাইল করার জন্য লাগবে এবং আপনি ট্যাক্স ফাইল করার সময় অ্যাকাউন্টের কাছে নিয়ে যাবেন। জি, আমি শুধু জানিয়ে দিচ্ছি মোজাম, আপনি মিশিগান থেকে দেখছেন, আপনি জানতে চাচ্ছেন যে বলেছেন যে মিশিগানের ব্যাপারে বলুন, এই অ্যাসিস্ট্যান্সের কথা বলছেন। কিছুক্ষণ আগে বলেছি মোজাম আছেন, আরেকজন আছেন মালিক সাচ্চু, উনি ফ্লোরিডা থেকে দেখছেন, এবং আরেকজন সাইদ মনিরুল ইসলাম কনক, উনি বলছেন যে টেক্সাসে কোথায় অ্যাপ্লাই করবো সেটা জানেন। আপনাদের সবাইকে বলে রাখছি, আপনাদের স্টেটের প্রোগ্রাম এখনও শুরু হয়নি। শুরু হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাবো। মিশিগানে আমরা আমাদের ভালো লাগার অনেক লোক আছেন, আপনারা অনেকে দেখে থাকেন টোটাল কেবল, টিভিএন দেখে থাকেন টোটাল কেবলের মাধ্যমে।
ফ্লোরিডাতে সেম, টেক্সাসেও সেম। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনাদের এই যে কোয়ারিগুলো আমরা দেখছি এবং আমরা আশ্বাস দিচ্ছি যে এই ব্যাপারে আমরা চোখ রাখছি। যেভাবে স্টেটগুলো ঘোষণা করবে একের পর এক, তার বিস্তারিত আমরা তুলে ধরবো। আপনারা জানেন যে দুটি অনুষ্ঠান, মানডে থ্রু ফ্রাইডে দুটি অনুষ্ঠান করে থাকি আমরা। একটি হচ্ছে ভিউজ 7 o'clock 7 PM ইস্টার্ন টাইম, আরেকটি হচ্ছে 10 o'clock, দুটি ইস্টার্ন টাইমে। আপনারা সেখানে চোখ রাখবেন এবং দুটি লাইভ করা হয়ে থাকে ফেসবুকে, কাজে আপনারা তথ্য পেয়ে যাবেন। না পেলে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনার কাছে সেটা, আপনাদের কাছে সেটি তুলে ধরার। ওকে, সো বেসিক্যালি যে ইনকাম ডকুমেন্টগুলো আপনি পাবেন বা আপনার পাওয়ার সম্ভাবনা আছে সবগুলা কালেক্ট করবেন, করার পরে আপনি ট্যাক্স ফাইল করবেন। আগে একটা দুইটা ডকুমেন্ট না আসার আগে যদি তাড়াহুড়ো করে ফাইল করে ফেলেন, সেটার জন্য হয়তো আপনাকে অযথা আবার অ্যামেন্ড করতে হবে, টাকা ফি দিতে হবে এডিশনাল, আপনি ওটাতে পড়ার দরকার নাই। তো নেক্সট আমরা যেটা হচ্ছে যাদের ইয়েস, আমাদের সাথে অনেকক্ষণ ধরে অনেকে ওকে, লেটস টেক দ্য কলস। আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, কি বলেন? শিওর, ইয়েস। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। সালামালাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, বলুন। ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি রিসেন্ট হাউস বাই করছি অক্টোবরে। আমি 1 মাসের অলরেডি পেমেন্টও করছি, ডিসেম্বরে মর্গেজ পেমেন্ট করছি। আমার রেন্ট আমি পাইনি এখন পর্যন্ত, 2 ফ্যামিলি হাউস আমার, ঠিক আছে? আমি কি এই প্রোগ্রামে এলিজিবল? ওকে, আপনি ডিসেম্বরে কিনেছেন না অক্টোবরে কিনেছেন? অক্টোবরে কিনছি। জি জি। আচ্ছা, তো যেহেতু আপনার আউটস্ট্যান্ডিং পেমেন্টও নাই, আপনি যদি আনএমপ্লয়মেন্টে না থেকে থাকেন, ঠিক না? আমি আনএমপ্লয়মেন্টে নাই। আচ্ছা, অথবা আপনি আনএমপ্লয়মেন্ট, তো ডেফিনেটলি আপনি যেহেতু বাড়ি কিনছেন, আপনি কাজ করতেছিলেন হয়তো, তো আমার মনে হয় না আপনি এলিজিবল হইতে পারেন এই সিচুয়েশনে। বাট আপনি যদি মনে করেন যে আপনার ইনকাম কমছে 2020 সাল থেকে, আপনি প্রুভ করতে পারেন আপনার এক্সপেন্স বেড়ে যাচ্ছে প্যান্ডেমিকের জন্য, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি বলবো যদি আপনার ইনকাম কমে থাকে এবং এক্সপেন্স বেড়ে থাকে 2020 সাল থেকে প্যান্ডেমিকের জন্য, আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন অনেকে জানতে চাবেন, সেটি হচ্ছে আমি বাসা কিনেছি কিন্তু সম্পূর্ণ ক্যাশ দিয়ে কিনেছি, আমি কি এটার আওতায় পড়তে পারবো কিনা? হ্যাঁ, আপনি ক্যাশ দিয়ে কিনলে আপনার জন্য কোনো মর্গেজ নাই। তো আপনার সেক্ষেত্রে আপনার ইউটিলিটি বিল যদি থাকে, যেরকম আপনার ওয়াটার বিল, সিওয়ার বিলের কথা বললাম আমরা, এবং আপনার যদি ট্যাক্স দেনা থাকে, যে আপনার প্রপার্টি ট্যাক্স যদি আপনি ডিউ থাকেন, শুধু ওই পোর্শনগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জি, যাব পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনছি। হাবিব ভাই। হ্যাঁ জি, আমি শ্যামল বলছিলাম। হ্যাঁ শ্যামল সাহেব বলুন। হাবিব ভাই, একটা কোয়েশ্চেন আছে আমার, আর একটা ছোট একটা আছে, রিকোয়েস্ট আছে। আমরা 2021-এ আমরা টিভিএন কে ভুলি নাই কিন্তু, এই জন্য ফোনটা করলাম। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ হাবিব ভাই। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার একটা অ্যাক্সিডেন্ট কেস ছিল 2019-এ। তো আমাকে আনএমপ্লয়মেন্ট থেকে জিজ্ঞেস করলো যখন সেপ্টেম্বর 21-এ আমি আবার রিঅ্যাপ্লাই করতে গেলাম, ওরা জিজ্ঞেস করলো যে কোন অ্যাক্সিডেন্ট কেস আছে নাকি, আমি ইয়েস বলছিলাম। তো আমি কি 2 বছরের মধ্যে কোনো টাকা পাইছি কিনা, তো আমি বলছিলাম ইয়েস, আমি কিছু টাকা পাইছিলাম। এখন ওই কারণে কি আমি কিন্তু সার্টিফাই করতেছি, আমি আনএমপ্লয়মেন্টে আছি, সার্টিফাই করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার টাকা আসে না। স্টিল সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আমার কোনো টাকা আসে না। হ্যাঁ, আপনি এখন জানতে চাচ্ছেন যে কি হলো, কি করতে হবে আপনাকে, এই তো? কি হলো, আর একটা আমাকে 10 সেকেন্ড, আমরা টিভিএন কে ভুলি নাই 2021-এ। টিভিএন কে সো মাচ থ্যাঙ্কস, বিকজ টিভিএন এর যে ইনফরমেশন গুলো আমরা টাকায় প্রকাশ করতে পারবো না, টিভিএন আমাদেরকে অনেক কিছু দিয়েছে। 2022 টিভিএন এর জন্য গ্রেটফুল বা হোপফুল নিয়ে আসুক, এটা আমরা কামনা করি। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিবিএন এর একটি ব্যাপার হচ্ছে আপনাদের পাশে থাকা, এবং সেটি সবসময় অব্যাহত থাকবে। আপনি মোহাম্মদ চিশতি আছেন এবং অন্যান্য যারা আসছেন তারাও চেষ্টা অব্যাহত রাখছেন আপনাদের পাশে থাকার। আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। টিবিএন 24-এর অনেক বড় পরিকল্পনা আছে 2022 সালের, তার বেশ কিছু অংশ দেখবেন। আপনারা হয়তো দেখছেন যে স্টেট নিউজ নামে একটি নিউজ শুরু হয়েছে দিনের বেলা, প্রতি 2 ঘন্টা পর চলে।
আমরা চেষ্টা করছি অন্যান্য স্টেটকেও এটির মধ্যে ইনক্লুড করার, নিয়ে আসার কাজে বিভিন্ন কার্যক্রম আছে এবং আমাদের অনুপ্রেরণা দেয় যখন আপনারা এরকম কথা বলেন, এবং তখন আমরা বুঝি না আমাদের কাজ এখনও অনেক অনেক বাকি, কাজে সেটি আমরা অব্যাহত রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আপনার যে কোশ্চেনটা, সো এটা আসলে আপনি বলছেন যে আপনি টাকা পেয়েছেন ইনজুরি কেসের জন্য। সো মোস্ট লাইকলি ওরা চিন্তা করতেছে যে আপনি যেহেতু টাকা পেয়েছেন ইনজুরি কেসের জন্য, ইউ আর নট আপনার এবল টু ওয়ার্ক। সো আপনার আনএমপ্লয়মেন্টের যে কন্ডিশন হচ্ছে যে আপনি কাজের জন্য অ্যাভেলেবল থাকতে হবে, কাজের জন্য এবল থাকতে হবে, এবং আপনি যে আপনার জব লস করতে হবে, আপনি ইচ্ছা করে কাজ ছাড়লে হবে না। সো ওই ক্ষেত্রে আপনার আপনি যেহেতু টাকাটা পেয়েছেন বলছেন, ওরা চিন্তা করতেছে আপনি কাজের জন্য অ্যাভেলেবল ছিলেন না, আপনি ইনজুর্ড ছিলেন। সো আপনি ওদের কাছে জাস্টিফিকেশনগুলো শো করেন যে আপনার ইনজুরি কেসটা কখন হয়েছে এক্স্যাক্টলি, আপনি কখন ওই টাকাটা পেয়েছেন এক্স্যাক্টলি, এটা কখন আপনার যে টাকাটা দিয়েছে আপনার কত, মানে টাইম ফ্রেমটা কতটুকু। এখন ওরা যদি চিন্তা করে যে আপনি কন্টিনিউয়াস টাকা এখনের কোনো ইনজুরির জন্য পাচ্ছেন, আপনার ইনজুরিটা এখনও সাস্টেনেবল আছে, তার মানে ওদের হিসাব মধ্যে যে আপনি কাজের জন্য এবল না, আপনি কাজ করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল হন না। সো আপনি ওদের সাথে যোগাযোগ করেন, ফোনে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করা মনে একটু বেটার অপশন, কারণ ফোনে পাওয়া খুবই ডিফিকাল্ট। আপনার আপনার আনএমপ্লয়মেন্টের যে অ্যাকাউন্টটা আছে সেটাতে লগ ইন করে মেসেজ পাঠানোর অপশন আছে ওখানে, আপনি যে ওদেরকে মেসেজ পাঠান যে আমি এরকম যে আমার আমি যে একটা ইনজুরি কেস ছিল সেটা কখন হয়েছিল এক্স্যাক্টলি, আপনি কখন টাকাটা পেয়েছেন এক্স্যাক্টলি, এখন আপনি এবল টু ওয়ার্ক বাট আপনি কাজ পাচ্ছেন না। এবং একজন প্রফেশনালের সাহায্য শরণাপন্ন হন। আপনি এটা একা করতে পারবেন না, কারণ ঝামেলা আছে এখানে। একটি প্রশ্ন আমাকে তুলে ধরতে হবে, কারণ এটি আমার মনে হয় অনেকের প্রশ্ন থাকবে। মিজানুর রহমান জানতে চেয়েছেন, যদিও আমি বলবো যে আপনি যদি খেয়াল করে দেখতেন আমরা মোহাম্মদ চিশতি যে যখন বর্ণনা করছিলেন, বিস্তারিত তুলে ধরছিলেন, তাহলে আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে যাচ্ছেন। এটা প্রশ্নটা হচ্ছে এরকম, কত টাকা ম্যাক্সিমাম ইনকাম হলে 50,000 অ্যাসিস্ট্যান্ট পাওয়া যেতে পারে ফার্স্ট হোম ওনার হিসাবে? আচ্ছা, উত্তরটা উনি দিবেন, তার সাথে দু একটি আমি যোগ করে দিব। ওকে, সো প্রথমত যেটা আমরা বলেছি যে আপনার কত টাকা ইনকাম হলে, সেটা হচ্ছে যে আপনি আপনার এরিয়া মিডিয়ান ইনকাম থেকে আপনার ইনকামটা কম হতে হবে। সো এরিয়া মিডিয়াম ইনকাম যদি সাপোজ আমরা যদি ধরেন আপনার কুইন্সের কথা চিন্তা করি একটা বা ব্রঙ্কসের কথা চিন্তা করি, ঠিক না? আপনি ব্রঙ্কসে থাকেন, আপনার হাউস হোল্ড সাইজ হচ্ছে 2 জন, তাহলে আপনার ইনকাম 95,450 নিচে হইতে হবে। এখন আপনার হাউস হোল্ড সাইজ যদি 5 জন হয়, তাহলে আপনার ইনকাম 1,28,850 নিচে হতে হবে। সো আপনি যখন ওয়েবসাইটে যাবেন, আপনি যদি সেটা না করতে পারেন, ডেফিনেটলি আপনি একজন অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন অ্যাপ্লাই করার জন্য। তারা প্রথম ভেরিফাই করে দেখবে যে আসলে আপনার ইনকামটা এরিয়া মিডিয়াম ইনকামের নিচে পড়ে কিনা, তাহলে ওরা আপনাকে অ্যাপ্লিকেশনটা করে দিবে আর আপনি এলিজিবল হবেন। আর $50,000 সেটা ডিপেন্ড করতেছে আপনার মর্গেজ অ্যামাউন্ট কত টাকা ছিল, আপনার কত টাকা আউটস্ট্যান্ডিং আছে, কত আছে সেটার উপর বেস করে। এখন আপনার মর্গেজ যদি মাসে 3,000 হয়, আপনার ট্যাক্স দিয়ে যদি আরও 5,000 হয়, তো আপনি 3-6 18,000 প্লাস 5,000 আপনি পেয়ে যাবেন, ঠিক না? তো 6 মাসের জন্য যেহেতু ওরা দিচ্ছে, তো আপনার 6 মাস হিসাব করে আপনার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটার ওরা আপনাকে আপ টু $50,000 পর্যন্ত দিবে। ওকে, যে কথাটি বললেন সেটি একেবারে যদি বাংলা ভাষায় বলেন, সেটি ধরেন আপনি 5 মাসের মর্গেজ দিতে পারেননি, তাহলে আপনি 5 মাসের পিছনে আছেন। আপনার মর্গেজ যদি $3,000 করে হয়, 3,000 $15,000, আপনি কিন্তু ওই $15,000 প্লাস প্রপার্টি ট্যাক্স এইসব হাবিজাবি কিছু থাকবে আনুষঙ্গিক বিষয় আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু $50,000 পাবেন না। এখন আপনি যদি 1 বছর সম্পূর্ণ না দিয়ে থাকেন এবং দেখা যায় যে আপনি আসলে পারছেন না এবং আপনার সেই পর্যন্ত চলে গেছে, এটা হলো ম্যাক্সিমাম আপ টু $50,000 মনে রেখেন। কাজেই ম্যাক্সিমাইজ করতে হলে আপনাকে সেই পরিমাণ পিছনে থাকতে হবে। আর কাবির সিনহা উনি জানতে চেয়েছেন যে ফার্স্ট হোম বাই করতে চাইলে আমি কি কোনো গভর্নমেন্ট লোন পাবো কিনা, এটি একটি প্রশ্ন আপনার জন্য। আমাদের হাতের সময় 1 মিনিটের বেশি নেই। আর স্নেহা খান উনি জানতে চেয়েছেন আই বট হোম 2018, আমি কি এলিজিবল হব কিনা? সো ফার্স্ট টাইম হোম বায়ারের কথা বলতেছেন ওরা ডেফিনেটলি। আচ্ছা, ফার্স্ট টাইম হোম বায়ারের যে ক্রেডিটটা সেটা এখনও আসলে লটা পাস হয় নাই। সেটা যদি ল পাস হয় তাহলে $15,000 ফার্স্ট টাইম হোম বায়ার ক্রেডিট পাবেন। তো সেটা আসলে আপনার লাস্ট 3 ইয়ার্সের মধ্যে যদি আপনি বাড়ি কিনে থাকেন এবং সেটা আপনি ট্যাক্স ফাইল করার সময় ক্লেম করতে হবে ক্রেডিটটা। সো আপনারা যদি লাস্ট 3 ইয়ার্সের মধ্যে বাড়ি কিনে থাকেন, যদি লটা পাস হয়, আপনারা ডেফিনেটলি এলিজিবল। মেক শিওর করবেন যে আপনি অ্যাকাউন্টেন্ট জানে যে আপনি বাড়ি কিনছেন 3 বছর আগে এবং তারা ক্লেম করে। কাজে 2টি প্রশ্ন উত্তরে পেয়ে গেছেন, ফার্স্ট টাইম হোম বায়ারটা পেয়ে গেছেন, দ্বিতীয় যে 2018 সালের যেটা আছে শেখা খান, আমি দুঃখিত শেখা খান, আপনিও আশা করি উত্তরটা পেয়ে গেছেন। মোহাম্মদ চিশতি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সময় অতিক্রম করে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে শুরু হবে নতুন ইংরেজি নববর্ষ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান।
দর্শকদের হচ্ছে আপনাদের অনেক ধন্যবাদ টিভিএনের সাথে থাকার জন্য এবং আমাদের প্রোগ্রামগুলো দেখার জন্য। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। তাহসিন খান, আপনি যে প্রশ্নটি করেছেন যে এটি কি নিউ ইয়র্কের জন্য, আপনি হয়তো অনুষ্ঠানের প্রথম অংশ দেখেননি, আপনি আরেকবার দেখে নেবেন ফেসবুকে অথবা ইউটিউবে, আপনি উত্তরটি পেয়ে যাবেন। যে আমরা অনুষ্ঠান আজ শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের 2021 সালের টিভিএন 24-এর টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানটি আজ এই বছরের শেষ অনুষ্ঠান। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। 2021 সাল জুড়ে যেরকম আমরা ছিলাম আপনাদের সাথে, 22 সালেও থাকবো, তার কোনো হেরফের হবে না, তার কোনো পরিবর্তন হবে না। আমরা আশা করবো আপনারাও থাকবেন আমাদের সাথে, আপনাদের সহানুভূতি থাকবে আমাদের সাথে। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষের, এবং সেই সাথে বিদায় নিচ্ছি এখনকার মতো। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।